তার সাথে 2 বছর না, তার সাথে আমি এভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমার এই জীবনে আমি এত কিছু পেতে চাইনি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে অধিক বেশি দিয়েছে। মাঝে মাঝে মনে হয় যে আমি একটা স্বপ্নের দুনিয়ায় আছি, সেই স্বপ্নগুলো আমার হাজবেন্ড আমার পূরণ করছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি। আপনাদের সেই অপেক্ষাকৃত ভিডিওটি নিয়ে আমি চলে আসলাম। আজকে আমার বিয়ের 2 বছর পূর্ণ হলো। 2 বছর আগে ঠিক এই দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি। অনেকেই আমার লাভ স্টোরি শুনতে চেয়েছিলেন। আমার লাভ স্টোরি একদমই ছোট একটা লাভ স্টোরি। জানতে চেয়েছিলেন যে আমাদের পরিচয়টা হয় কিভাবে। আমি ছিলাম দিনাজপুরে, সে ছিল জাপানে। আমাদের মাঝখানে হাজার হাজার মাইল দূরত্ব ছিল। এখন বলি যে আমাদের কিভাবে দেখা হয়েছে, আমাদের দেখা হয়েছে ফেসবুকে। আমার হাজবেন্ড আমার টিকটক গুলো সবসময় অনেক বেশি পছন্দ করতো, তো সেইখান থেকেই হচ্ছে সে আমার ফেসবুক আইডিটা পেয়ে যায় অ্যান্ড আমাকে রিকোয়েস্ট দেয়। আমিও একসেপ্ট করেছিলাম। প্রথম তার সাথে এমনি হাই হ্যালো কথাবার্তা হতো, তারপরে আস্তে আস্তে তার সাথে চ্যাটিং করলাম। আমার বিষয়ে আমি তাকে বললাম, তার সবকিছু আমি জানতে চাইলাম। কথা হতে হতে সে বললো যে সে হচ্ছে বাংলাদেশে আসবে 1 মাস পর। তো আমারও একটু ভালো লেগেছে, তারও হচ্ছে হয়তো বা আমাকে ভালো লেগেছিল। তো একটা কথা, আমার রিলেশনের সব থেকে বেশি এফোর্ট দিয়েছি আমি। যখন বাংলাদেশে আসে আমি হচ্ছে একাই দিনাজপুর থেকে ঢাকায় চলে গিয়েছিলাম আমার দাদু বাসায়। এরপর আমরা একদিন প্ল্যান করি যে আমরা হচ্ছে দেখা করব। তো দেখা করার পর আমরা ফার্স্টে একটা ধানমন্ডির রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে সে হচ্ছে আমাকে বাইকে করে আমার বাসা পর্যন্ত নামিয়ে দেয়। হঠাৎ করে সে রাতের বেলা আমাকে বলে যে চলো আজকে আমরা মুভি দেখে আসি। মুভি দেখতে দেখতে আমার এদিকে টাইমের একদমই হুঁশ নেই, তো একদম 12টা বেজে গিয়েছিল। আমার দাদি তো ফোন দিতেই আছে। আমি খালি দাদুকে বলছিলাম যে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় আছি, আমি চলে আসবো এখনই। আমার দাদু তো তখন তেমন কিছু কেউই জানতো না। আমাদের মধ্যে দূরত্বটাই অনেক বেশি ছিল। সে বাংলাদেশে যখন আসে তখনই তার সাথে আমার 2 বার দেখা হয়েছে। এরপর হচ্ছে তার সাথে আমার ফোনে কথাবার্তা হয়। তারপর হচ্ছে নেক্সট ইয়ারে ডিসিশন নেয় যে যেহেতু ফ্যামিলি সবাই মিলে জেনে গিয়েছে আর তার মাও বলছিল যে আমাদেরকে বিয়ে দিয়ে দিবে। আমার হাজবেন্ড যেই কোম্পানিতে জব করে তার হচ্ছে কোম্পানি থেকে একদমই ছুটি দিচ্ছিল না। অনেক কনভিন্স করার পর আমার হাজবেন্ড 10 দিনের ছুটিতে হচ্ছে বাংলাদেশে এসেছিল। দেন হচ্ছে আমাদের কাবিন হয়। কাবিনের পর আমরা ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে, সেখানে অনেক সময় কাটিয়েছি। 10 দিন থেকে সে আবার হচ্ছে জাপানে চলে যায়। এছাড়া এইভাবে আমার আরো একটা বছর আমি কাটিয়ে দিয়েছি। 1 বছর পর আবার সে বাংলাদেশে আসে অ্যান্ড বাংলাদেশে আসার পর আপনারা যে কিছুদিন আগে আমার রিসেন্টলি বিয়ের ছবিগুলো ভিডিওগুলো দেখেছেন, সেই সময়টা সে আবার একটা বড় একটা প্রোগ্রাম করে। প্রোগ্রামের পর আমাকে রেখে সে আবার চলে যায়। 6 মাসের মাথায় আমার ভিসা হয়ে যায়। আমি ভিসা হওয়ার পর আমি তার কাছে চলে আসি একা একা জাপানে। এখন যতটা সহজ ভাবে আপনাদেরকে বলছি, এতটাও কিন্তু সহজ ছিল না সবকিছু। যাই হোক, আমাদের লাভ স্টোরিটা একদমই ছোট। যে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখে আমি তার জন্য এত সুন্দর করে রুম সাজিয়েছি। তাকে বলিও নি যে আমি রুম সাজাবো, আর সবকিছু দেখে সে একদমই অবাক হয়ে গিয়েছে। আমার এই ছোট্ট জীবনে এত কোনো কিছু চাওয়া ছিল না, বাট আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত যত কিছু দিয়েছেন সবকিছুর জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। এখানে বেডে আমাদের হচ্ছে অ্যানিভার্সারির আউটফিটটা আমি রেডি করেছিলাম। অনেকে আমার ব্যাগটার কথা জিজ্ঞেস করেছিলেন। এই ব্যাগটা হচ্ছে আমি শিন থেকে কিনেছি, আর জুতোটাও হচ্ছে আমি শিন থেকে কিনেছিলাম। শাড়িটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। রাতের বেলায় হচ্ছে আমি বেডটা গুছিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা পরের দিন হচ্ছে ঘুরতে যাব। সো আমি গাড়ির মধ্যে বসেই রেডি হচ্ছিলাম। গাড়ির মধ্যেই আমি পুরো মেকআপটা সেরে নিয়েছিলাম। গাড়িটা হচ্ছে একটা পার্কিং এ থামিয়েছিল আমার হাজবেন্ড। তারপর হচ্ছে আমি শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা পরতে আমার এত প্যারা খেতে হয়েছে, এটা তো কষ্ট করে পরেছি। এরপর হচ্ছে জুয়েলারিটা পরছিলাম, আর এই জুয়েলারিটা হচ্ছে আমাকে দেশি ফ্যাশন বাই রূপা আপু গিফট করেছিল। জুয়েলারিটা এত সুন্দর হয়েছে, আমার গলায় একদম বসেছিল। তাড়াতাড়ি করে সবকিছু পরে নিচ্ছিলাম। আমি হেয়ারটাও কার্ল করেছিলাম ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে আমি খুবই প্যারা খেয়ে হচ্ছে রেডি হয়েছি, কিভাবে এক্সপ্লেন করব আমি জানি না। আজকের মেকআপ লুকটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে
লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে মাউন্ট ফুজি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মাউন্ট ফুজি অনেক কাছ থেকে দেখব। উইন্টার সিজনে এই মাউন্ট ফুজিটা দেখতে এত বেশি সুন্দর লাগে, পুরোটাই বরফে ঢাকা ছিল, আমার খুবই ভালো লাগছিল। আজকে আমরা দেখতে যাচ্ছি লেক ইয়ামানাকাকো। অলরেডি আমরা চলেও এসেছি। আসার পর ভিউটা এত সুন্দর লাগছিল, ফুজিটা দেখতে এত ভালো লাগছিল। আমি ভিডিও করতে করতে হঠাৎ করে দেখছি যে ফুজিটার মাথার উপর একদম মেঘ জমা হয়ে গিয়েছে। অনেক টুরিস্টরা, অনেক জাপানিজরা হচ্ছে সেখানে ঘুরতে গিয়েছিল, আর এই লোকটা হচ্ছে একজন জাপানিজ একটা লোক। আমি আর আমার হাজবেন্ড ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সে নিজে থেকে এসে আমাদেরকে বলছিল যে সে আমাদের ছবি ভিডিও তুলে দিতে চায়। আর সেদিন আমি এত তাড়াহুড়ো করে বের হয়েছি বাসা থেকে, আমরা স্ট্যান্ডটা নিতেও ভুলে গিয়েছিলাম, যেহেতু আমরা দুজনে একসাথে যাচ্ছি, আমাদের সাথে কেউ যায়নি, সো স্ট্যান্ডটা আমার অনেক বেশি দরকার ছিল। তারপর সেই জাপানিজই হচ্ছে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি এন্ড ভিডিও তুলে দিয়েছে। আমরা তাকে বলিও নি, সে নিজে থেকে হচ্ছে আমাদের ছবি ভিডিও তুলতে এসেছে। এখানে দেখছি যে অনেক ভিড়, তারপরে দেখি যে এখানে এত বড় বড় হাঁসগুলো আছে। আমিও ভাবলাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসগুলোর সাথে ছবি তুলি। এই সাদা হাঁসগুলোকে আমাদের দেশে হচ্ছে রাজহাঁস বলে। হাঁসগুলো হচ্ছে খাওয়ার জন্য একদম কাছে চলে এসেছিল, খাবার দিচ্ছিল আর হাঁসগুলো হচ্ছে খেয়ে নিচ্ছিল। মাশাআল্লাহ, হাঁসগুলো দেখতে এত সুন্দর লাগছিল, একদম সাদা ফটফটা ছিল। সামনেই হচ্ছে কিছু ক্যামেরাম্যান ছিল, তো আমাদেরকে বলছিল যে 1000 টাকা দিলে তারা নাকি 10টা ছবি তুলে দিবে, তারা নাকি প্রফেশনাল ফটোগ্রাফার। বাট এত ফালতু ছবি তুলেছে, এর থেকে তো আমার হাজবেন্ড ফোনে আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে। ছবির মধ্যে হাত আছে তো পা নেই, একদম বডি কেটে ফেলেছে, মানে একদমই ভালো ছবি তুলে নেই। এখানে আমার টাকাটা একদম ওয়েস্ট গিয়েছে। আমার হাত থেকে পড়ে আমার একদম অ্যানিভার্সারি কেকটা একদমই নষ্ট হয়ে যায়। সারাদিন এত ভালো কাটিয়েছি, বাসায় আসার সময় হচ্ছে কেকটা আমরা নিয়ে এসেছিলাম, আমার পুরো মুডটাই অফ হয়ে গিয়েছিল। সাজিয়ে রেখেছিলাম, ভেবেছি যে এখানে সুন্দর করে বসে আমরা কেকটা কাট করব। ভাগ্য ভালো যে আমার কেকটা হচ্ছে সামনের দিক থেকে নষ্ট হয়নি, পিছন দিক দিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর অনেক কষ্ট করে ঠিক করেছি। ঠিক করার পর এখন দেখতে কিছুটা এমন লাগছে, বাট একদমই বোঝা যাচ্ছিল না যে কেকটা নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন সারা জীবন আমরা এভাবে থাকতে পারি হাসি খুশি, প্রতিটা বছর যেন এইভাবেই তার সাথে আমি অ্যানিভার্সারি পালন করতে পারি। আজকে সারাটা দিন তার সাথে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। আপনারাও কিন্তু বলবেন যে আমার রুম ডেকোরটা কেমন হয়েছে। আমি কিন্তু এটা নিজের আইডিয়া থেকে করেছি। আমার কেকটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এত বেশি মন খারাপ করেছিলাম। আমার হাজবেন্ড তারপর আমার জন্য আরেকটা কেক অর্ডার করেছে। এই কেকটাতে এতগুলা লাভ শেপ ছিল, আমার এত বেশি পছন্দ হয়েছে। সে একটা অনলাইন পেজ থেকে এটা অর্ডার করেছিল, ফুডিজ গার্ডেন। ট্রাস্ট মি, এই কেকটা এত বেশি মজা ছিল, এত এত ভালো লেগেছে আমার। এরপর আমিও ভাবলাম যে কেকটা যেহেতু আমরা আগের দিন একসাথে কেটেছি, এই কেকটা হচ্ছে আমি আমার ননাসের বাসায় নিয়ে যাই, সেখানে হচ্ছে আমার ননাসের বাচ্চাগুলোও খুশি হয়ে যাবে, তাদের সাথে একসাথে কেকটা কাট করব। তারা এত এত খুশি ছিল, আমারও এই খুশিটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর সেদিন ছিল জুমার দিন, সীমান্ত এই জন্য পাঞ্জাবি পরেছে। এরপর আমরা হচ্ছে একসাথে কেকটা কাট করলাম। বড়টার হচ্ছে অনেক বেশি জ্বর, এই জন্য ও হচ্ছে ভিডিওতে আসতে চাচ্ছিল না। এরপর আমার শাশুড়ি মা হচ্ছে সীমান্তকে কেক খাইয়ে দিচ্ছিল, কেক খাওয়াতে খাওয়াতে একটু ক্রিমও মাখিয়ে দিয়েছে। শাশুড়ি মা অনেক হাসি খুশি একজন মানুষ। এরপর মা তো আমাকে কেক খাইয়ে একদম ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছে, দেখে ছোটটা আবার অনেক খুশি হয়েছে। এরপর আমি পুরো কেকটা হচ্ছে সুন্দর করে কাট করেছি, কাট করে ফ্রিজে হচ্ছে সবাইকে খেতে দিচ্ছিলাম। আবার চকলেট কেক পছন্দ, কিন্তু আমার হচ্ছে ভ্যানিলা কেক অনেক বেশি পছন্দ। আমার শাশুড়ি মা খেয়ে তো বারবার বলছিল যে কেকটা অনেক বেশি মজা, এই কেকটা অনেক ভালো লেগেছে আমার। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।